নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার হুড়োহুড়ি মহাকুম্ভে। ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনায় ৩০ জনের মৃত্যু, আহত শতাধিক। খবর পুলিশ সূত্রে আহতদের মধ্যে ৩৬ জনের অবস্থা সংকটজনক। মৃত ৩০ জনের মধ্যে ৫ জনের দেহ শনাক্ত করা যায়নি। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ যোগী আদিত্যনাথের। বিচারপতি হর্ষ কুমারের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন। কোটি কোটি মানুষের ভিড়, সামনে যাওয়ার পথ বন্ধ, পিছন থেকে ক্রমাগত মানুষের চাপ। শুরু হয় ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। এগোতে না পেরেই ব্যারিকেড ভেঙে একে একে মাটিতে পড়ে যান অনেকে, আর সেই ভিড়ের নিচে চাপা পড়ে যান বহু পুণ্যার্থী। বছর পর বিরল ত্রিবেণী যোগ পড়েছে মহাকুম্ভে। বুধবার রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে ছিল দ্বিতীয় পুণ্য স্নান। মৌনী অমাবস্যা উপলক্ষে অন্তত ৫ কোটি মানুষ আসতে পারেন বলে মনে করছিল প্রশাসন। সেই মতো মঙ্গলবার রাত ২টো নাগাদ সঙ্গমে স্নানের উদ্দেশ্যে জড়ো হন পুণ্যার্থীরা। ১০,০০০-এর বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় জমান, আর তারপরই মর্মান্তিক দুর্ঘটনা। অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, আহতের সংখ্যাও বহু। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে অনেকের। ঠিক কি হয়েছিল? মঙ্গলবার রাত ২টো থেকে সঙ্গম তীরে পুণ্যার্থীদের ভিড় জমে। রাত ২:৩০ নাগাদ ব্যারিকেডের একাংশ ভেঙে যায়। ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেক পুণ্যার্থীর জিনিসপত্র পড়ে যায়, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ভিড়ের নিচে চাপা পড়েন বহু পুণ্যার্থী। আগেও আমরা বলেছি যে এখানকার মহাকুম্ভ মেলার কিন্তু অব্যবস্থা রয়েছে, তার ছবিও আমরা দেখিয়েছি। এর আগে বিভিন্ন ভিআইপির আসার সময় ব্রিজগুলো একের পর এক বন্ধ দিয়ে ব্রিজে সব মানুষদেরকে ঠেলে দেওয়া হচ্ছিল, সেখানেও কিন্তু विपद घटार बड़ो संभावना छिलो। ये रास्ता जो है संगम घाट की तरफ जाता है और जिसको लेकर के आम जनता से ये अपील की जा रही है कि यहाँ का जो पास का जो घाट है वहाँ पर जाकर के स्नान करें। संगम की तरफ जो है उनको नहीं जाने दिया जा रहा है। কেউ বোন, কেউ ছেলে, কেউ বাবা, কেউ মা, কেউ আবার বন্ধুকে হারিয়ে ফেলেছেন। হাসপাতালে হাসপাতালে পরিজনদের খুঁজছেন অনেকেই। কেউ আবার মর্গের বাইরে অসহায় অবস্থায় অপেক্ষা করছেন। প্রয়াগরাজে এখন এমনই দৃশ্য। एकदम से पब्लिक फंसी, एकदम से भगदड़ भई है, आने जाने का रास्ता नहीं मिल पाया रहा। तो और जो लोग मतलब बा कर रहे थे वे लोग हंस रहे थे। उन लोगों से हम लोग भीख मांग रहे थे कि बच्चों की भीख दे दे, लेकिन वे लोग हंस के जा रहे थे। পদপিষ্টের ঘটনার পরই সব রকম সাহায্যের আশ্বাস দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। लगातार खोज नेन केंद्रीय स्वराष्ट्र मंत्री अमित शाह, जेपी नड्डा। घटना दुखद है, मर्माहत करने वाला है। उन सभी परिजनों के प्रति हमारी पूरी संवेदना है। हम लोग रात्रि से ही लगातार प्रशासन के संपर्क में हैं। मेला प्राधिकरण, पुलिस प्रशासन, एनडीआरएफ, एसडीआरएफ, जितने भी व्यवस्थाएं हो सकती थी उन सबको वहां पर तैनात किया गया है। 30 श्रद्धालुओं की दुखद मृत्यु हो गई है। 30 इनमें से 25 की पहचान हो चुकी है और शेष की शिनाख्त की जानी बाकी है। कुछ लोग बाहर के प्रदेशों के भी इनमें से हैं, जैसे कर्नाटक के 4 लोग हैं, असम से 1 है, गुजरात से 1 है। कुछ घायलों को परिवार के सदस्य को लेकर चले गए हैं तथा 36 घायलों का इलाज स्थानीय मेडिकल कॉलेज में चल रहा है। উদ্ধার কাজে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, ঘটনাস্থলে র্যাফ নামানো হয়। একই সঙ্গে পৌঁছয় এনএসজির দলও। স্নানের সময় যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে ঘাটগুলিতে লম্বা ব্যারিকেডও দেওয়া হয়েছিল, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ঘটনার পর আখড়াগুলিতে সাময়িকভাবে পুণ্যস্নান স্থগিত রাখা হয়েছিল। প্রয়াগরাজ থেকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় ও মনীষ তিওয়ারির রিপোর্ট, কলকাতা টিভি। মহাকুম্ভের উৎসবমুখর পরিবেশ বদলে গিয়েছে আতঙ্কে। পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে।
আহতের সংখ্যা শতাধিক। বুধবার ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান উপলক্ষে লক্ষাধিক মানুষের মেলা প্রাঙ্গণে উপস্থিত হওয়ার আঁচ পাওয়া গিয়েছিল আগেই। তারপরেও কেন পর্যাপ্ত ব্যবস্থাপনা ছিল না? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, যথেষ্ট নিরাপত্তা ছিল। পুণ্যার্থীরাই ব্যারিকেড ভেঙে বিপদ ডেকে এনেছেন। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হলো প্রয়াগরাজের দারাগঞ্জ। এই জায়গাটা থেকে, এই দারাগঞ্জ থেকে কিছুটা দূরেই দশাশ্বমেধ ঘাট, আর সেখান থেকে ডান দিকে 2 কিলোমিটার গেলে প্রয়াগের সঙ্গম, যেখানে 29 তারিখের মৌনী অমাবস্যা তিথির শাহী স্নানকে ঘিরে ঘটে গেছে ভয়াবহ দুর্ঘটনা। মারা গেছেন 30 জন, আহত 90 জন, তার ভিতরে 36 জন এখনো পর্যন্ত চিকিৎসাধীন। যোগী সরকার যখন বলেছিল যে এই মেলার ব্যবস্থার কোনো তুলনাই হবে না, তখন কিন্তু সাধারণ মানুষ তাতে আশ্বস্ত হয়েছিলেন। তারা ভেবেছিলেন মেলাতে নিশ্চয়ই এমন নিরাপত্তা থাকবে, এমন সুযোগ সুবিধা থাকবে যেগুলো তাদের জন্য ফলপ্রসূ হবে। কিন্তু কাজের সময় দেখা গেল ঘটনা ঠিক সেভাবে ঘটছে না। আজকে কংগ্রেসের রাহুল গান্ধী বারবার করে বলছেন যে মেলাতে ভিআইপি নিরাপত্তা দেওয়াটা বন্ধ করে দেওয়া দরকার, সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা করার। এই কথা কিন্তু কলকাতা টিভির পর্দায় এর আগে আমরাও বলেছি, আমরা দেখিয়েছি যে মেলার নিরাপত্তার কি অবস্থা, কিভাবে বৃদ্ধ বৃদ্ধা যারা রয়েছেন তারা কিভাবে বিপজ্জনক রাস্তা দিয়ে মেলার মাঠে নামছেন, নদীর কিনারে নামছেন। আমরা দেখিয়েছি যে অমিত শাহ যখন মেলায় আসছেন তখন তাকে ভিভিআইপি ট্রিটমেন্ট দেওয়ার জন্য কিভাবে একটার পর একটা অস্থায়ী ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং খুলে রাখা হয়েছিল দশাশ্বমেধ ঘাট থেকে একটি মাত্র ব্রিজ, 13 নম্বর ব্রিজ। সেই সরু এক ফালি অস্থায়ী ব্রিজ দিয়ে কিন্তু লাখো মানুষের ঢল চলেছিল কুম্ভ মেলার দিকে। সৌভাগ্য যে সেদিনই কোনো দুর্ঘটনা ঘটেনি। এবং আমরা জানি যে দুর্ঘটনা প্রয়াগে ঘটেছে, সেই ঘটনা কিন্তু ঘটেছে ব্যারিকেড ভেঙে যাওয়ার দরুন। দুদল মানুষের, যারা স্নান সেরে ফিরছেন এবং যারা স্নানে যাচ্ছেন, তাদের মুখোমুখি সংঘর্ষে কিন্তু সঙ্গে সঙ্গে পদপিষ্ট হয়ে মারা গেছেন 30 জন মানুষ। হ্যাঁ, এখনো পর্যন্ত হচ্ছে এই মেলার অবস্থা, যেখানে যোগী তার ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে স্নান করছেন, যেখানে অমিত শাহ আসছেন পুরোহিত পূজারীদের নিয়ে স্নান করছেন এবং মেলা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য ব্যস্ত। এবং পুলিশ প্রশাসন দিয়ে কি আদৌ এই কোটি কোটি মানুষের ভিড়কে সামলানো যায়? কি বলবে যোগী প্রশাসন? ক্যামেরায় কল্যাণের সঙ্গে অনির্বাণ ব্যানার্জি, কলকাতা টিভি। মহাকুম্ভে বিপর্যয়, বিরোধীদের নিশানায় যোগী প্রশাসন। গঙ্গাসাগরের তুলনা টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিআইপি তোষণের অভিযোগ রাহুলের, যোগীর পদত্যাগ দাবি অখিলেশের। কাঠগড়া বিজেপির কুম্ভ রাজনীতি। মহাকুম্ভের উৎসব মুখর পরিবেশ বদলে গিয়েছে আতঙ্কে। পদপৃষ্ট হয়ে কমপক্ষে 15 জনের মৃত্যু, আহতের সংখ্যা ছাড়িয়েছে 100। বুধবার ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান উপলক্ষে লক্ষাধিক মানুষের মেলা প্রাঙ্গণে উপস্থিত হওয়ার আঁচ পাওয়া গিয়েছিল আগেই। তারপরও কেন পর্যাপ্ত ব্যবস্থাপনা ছিল না? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতে যথেষ্ট নিরাপত্তা ছিল। পুণ্যার্থীরাই ব্যারিকেড ভেঙে বিপদ ডেকে এনেছেন। रात्रि को 1 से 2 बजे के बीच में अखाड़ा मार्ग पर, जहां पे अखाड़ों के अमृत स्नान के दृश्य से बैरिकेड्स भी किए गए थे, तो बैरिकेड्स को फांद करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं। শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। তবে মহাকুম্ভে বিপর্যয়ের পর সরকারের দিকে আঙুল তুলছেন বিরোধীরা। গঙ্গাসাগরের প্রসঙ্গ টেনে উত্তরপ্রদেশ সরকারের পরিকল্পনা ও পরিষেবাকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহাকুম্ভে মর্মান্তিক পদপৃষ্টের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যে ঘটনায় কমপক্ষে 15 জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। মৃত পুণ্যার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। গঙ্গাসাগর মেলা থেকে আমি শিখেছি যে বিশাল জনসমাবেশে যেখানে পুণ্যার্থীদের জীবন জড়িত থাকে, সেখানে পরিকল্পনা এবং পরিষেবা সর্বোচ্চ হতে হবে। মৃতদের আত্মার শান্তি কামনা করছি। ভিআইপি তোষণ বন্ধ করে সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রাখলে দুর্ঘটনা এড়ানো যেত। আক্রমণে রাহুল গান্ধী। সাধারণ ভক্তদের সরিয়ে রেখে ভিআইপি ভক্তদের উপর বিশেষ নজর দেওয়ার কারণেই বুধবার মহাকুম্ভের মর্মান্তিক পদপৃষ্টের ঘটনা ঘটেছে। যোগী সরকারের বিরুদ্ধে ভিআইপি কালচারের অভিযোগ তুলে তীব্র আক্রমণ কংগ্রেস সাংসদ রাহুলের।
মহাকুম্ভে পদপৃষ্ঠের ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবি করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মহাকুম্ভে যে সাধু সন্ত ও পুণ্যার্থীরা আসেন তাদের আস্থা ফেরাতে হলে অবিলম্বে সেনার হাতে দায়িত্ব সঁপে দেওয়া উচিত। বিশ্বমানের ব্যবস্থাপনা বলে প্রচার করা হয়েছিল, সকলের সামনে আসল সত্য চলে এলো। যারা মিথ্যে দাবি করেছিলেন, মিথ্যে প্রচার করেছিলেন, মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় দায় নিতে হবে তাদের, পদত্যাগ করতে হবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং অন্য বিরোধী নেতারা এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এবারের মহাকুম্ভের আয়োজন করতে প্রায় ৭,৫০০ কোটি টাকা খরচ হয় বলে জানায় উত্তরপ্রদেশ সরকার। সেই নিয়েই প্রশ্ন তুলেছেন খার্গে। উত্তরপ্রদেশের যোগী সরকারকে নিশানা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। সেনা নামানোর প্রস্তাবের সায় শরদ এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলের। Niranjan Jyoti ji confirms that there is mismanagement. Obviously, there is something serious, and I urge the UP government to take corrective action. And Niranjan Jyoti ji has asked for the army to come in to help. So I hope that the UP government looks into this very seriously. মহাকুম্ভের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। ৫ই ফেব্রুয়ারি কুম্ভ স্নানের কথাও রয়েছে মোদির। ইতিমধ্যেই কুম্ভ স্নান সেরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গোটা মন্ত্রিসভাকে নিয়ে বৈঠক ও স্নান সেরেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্বাধীন ভারতের প্রথম মহাকুম্ভে ভিআইপি রমরমা, শাহী স্নান, রাজনীতি বা কুম্ভ ঘিরে ব্যবসায় যতটা তৎপর ছিল প্রশাসন, পূর্ণার্থী নিরাপত্তায় ততটা নজরদারি ছিল কি? উঠছে সেই প্রশ্ন। কলকাতা টিভি। প্রথমে অগ্নিকাণ্ড এবং তারপর মর্মান্তিক পদপিষ্টের ঘটনা। কুম্ভমেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের পাহাড়। হাথরাস থেকে বাগপাত কেন বারবার যোগীরাজ্যে ধর্মীয় অনুষ্ঠানে মৃত্যু মিছিল? প্রশাসনিক ব্যর্থতা, এই কান্নারোল এবং আর্তনাদের দায় কার? সেই প্রশ্নই উঠছে। মহাকুম্ভে নিখোঁজ কাটোয়ার প্রৌঢ়া, পুলিশের দ্বারস্থ হয়েছেন তার মেয়ে। মায়ের খোঁজ পেতে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে ওই প্রৌঢ়ার নাম আলপনা হালদার। 24শে জানুয়ারি কাটোয়া থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও 13 জন। তারা সকলে গ্রাম সম্পর্কে আত্মীয়। বিকেলে কাটোয়া থেকে ট্রেনে প্রথমে বর্ধমান, তারপর বর্ধমান থেকে আবার ট্রেন ধরে প্রয়াগরাজে যাওয়ার কথা ছিল। মেয়ের দাবি, যেদিন রওনা দেন তার পরের দিন 25শে জানুয়ারি থেকে নিখোঁজ আলপনা। সেদিন দুপুর 1টা থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপর বিকেলে ফোনে তাকে তার মায়ের খবর নেওয়া হলে তার সঙ্গে জানান তার আত্মীয়রা। কুম্ভমেলায় পুলিশ ক্যাম্পে ঘটনাটি জানানো হয়, কিন্তু এখনও ওই প্রৌঢ়ার খোঁজ মেলেনি। উদ্বেগে রয়েছে তার পরিবার। প্রশ্ন উঠেছে এত বড় মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। চোখ রাখবো অন্যান্য খবরে। দিল্লিতে ক্ষমতা দখলের স্বপ্ন এবারেও অধরা থাকবে বিজেপির। দলেরই অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্টে তেমনই আশঙ্কার কথা ব্যক্ত করা হয়েছে। দেশের সংসদীয় ক্ষমতার লাগাতার 3বার সাফল্য পেলেও রাজধানী দিল্লিতে আপের হ্যাট্রিক অনিবার্য, এমনই আভাস মিলেছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা পড়া রিপোর্টে। বিজেপির আসন ছিল 6। পরপর দুবার বিধানসভা ভোটে আম আদমি পার্টির একচ্ছত্র আধিপত্যের মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নামিয়ে আসন্ন ভোটে বাজিমাত করতে চেয়েছিল বিজেপি। আগামী 5ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ হতে চলেছে রাজধানীতে। তার প্রাক্কালে বিজেপির অন্তর্মহলের সমীক্ষা রিপোর্ট গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। সোমবার বিজেপির সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহ প্রমুখ শীর্ষস্থানীয় নেতা বৈঠকে বসেছিলেন। যেসব আসন তাদের প্রাথমিক টার্গেটে ছিল তার মধ্যে কমপক্ষে 20টি আসনের জয় ঘোরতর অনিশ্চিত বলেই ওই বৈঠকের আলোচনায় উঠে এসেছে বলে দলীয় সূত্রের খবর। বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষার রিপোর্ট পর্যালোচনা করতেই বিধানসভা দখলের স্বপ্ন ধাক্কা খেয়েছে। গতবারের চাইতে বেশ কিছু আসন বাড়বে বিজেপির।
কিন্তু ক্ষমতার ধারে কাছেও তারা পৌঁছতে পারবে না বলে ওই সমীক্ষায় ইঙ্গিত মিলেছে বলে জানা যায়। আগামী কয়েকদিনে প্রধানমন্ত্রী মোদী একাধিক নির্বাচনী জনসভা করবেন, কিন্তু ভোটের শাসক আপ যখন অরবিন্দ কেজরিওয়ালকে দলের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরে প্রচারে নামলেও বিজেপি মুখ্যমন্ত্রী মুখ ছাড়াই লড়াই করছে। তাই ভোটে নিজেদের পালে হাওয়া টানতে সেই মোদীর মুখেই ভরসা করতে হচ্ছে পদ্মবাহিনীকে। বিজেপি ক্ষমতায় এলে বিনামূল্যে বিদ্যুৎ, জল পরিষেবা, মহিলাদের বিনা ভাড়ায় বাস পরিবহনের মতো সুবিধে বন্ধ করে দেবে। আপের তরফে এই প্রচারের মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে বিজেপিকে। বিজেপির হাতিয়ার কেজরিওয়াল ও তাঁর দলের দুর্নীতির অভিযোগ, কিন্তু কেন্দ্রীয় তদন্ত এজেন্সিগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে আপের তোলা অভিযোগে বিজেপির পক্ষে জনমানসে গ্রহণযোগ্য জবাব দেওয়া যায়নি বলেই ওই সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে। সব মিলিয়ে ভোট যতই ঘনিয়ে আসছে ততই উদ্বেগ বাড়ছে বিজেপির ঘরোয়া আলোচনায়। লোকসভা ভোটের বছর প্রত্যাশিতভাবেই আয় বেড়েছে কংগ্রেস এবং বিজেপি দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর। 2023-24 সালে আয় বৃদ্ধি নিরিখে বিজেপিকে টেক্কা দিয়েছিল কংগ্রেস, যদিও মোট আয়ের নিরিখে বিজেপি কংগ্রেসের থেকে অনেক এগিয়ে। লোকসভা ভোটের আগে 87% বেশি অনুদান পেয়েছিল বিজেপি, তবে কংগ্রেস আরও এগিয়ে। 2023-2024 সালে রাজনৈতিক দলগুলির অডিট রিপোর্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অডিট রিপোর্ট অনুযায়ী 2023-2024 অর্থবর্ষে বিজেপি 3,967 কোটি টাকা অনুদান পেয়েছে। বিজেপির নির্বাচনী বন্ড থেকে প্রাপ্ত অনুদানের অঙ্ক 1,294 কোটি। 2022-2023 অর্থবর্ষে বিজেপির মোট আয় ছিল প্রায় 2,120 কোটি টাকা। এক বছরে গেরুয়া শিবিরের আয় বেড়েছে 87%। 2022-2023 অর্থবর্ষে নির্বাচনী বন্ডে বিজেপি আয় করেছিল 1,685 কোটি টাকা। অর্থাৎ ভোটের বছর নির্বাচনী বন্ড থেকে বিজেপির প্রাপ্ত অনুদানের অঙ্ক কমেছে। সুপ্রিম কোর্ট ভোটের ঠিক আগে নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলায় অনুদান কমে। কংগ্রেস গত প্রায় এক দশক ধরে আয়ের নিরিখে বিজেপির থেকে অনেক পিছিয়ে। 2023-2024 সালেও সেই ছবিটা বদলায়নি। তবে হিসাব বলছে লোকসভা ভোটের বছর কংগ্রেসের আয় বেড়েছে 320%। নির্বাচন কমিশনের অডিট রিপোর্ট অনুযায়ী 2022-23 অর্থবর্ষে কংগ্রেস পেয়েছিল 68 কোটি টাকা অনুদান। 2023-2024 অর্থবর্ষে তা 320% বেড়ে দাঁড়ায় 1,129 কোটি টাকা। নির্বাচনী বন্ডে অনুদান 171 কোটি টাকা থেকে বেড়ে হয়েছিল 828 কোটি টাকা। আয় বৃদ্ধির নিরিখে কংগ্রেস টেক্কা দিয়েছে বিজেপিকে। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য জানাচ্ছে 2023-2024 অর্থবর্ষে তৃণমূল মোট 646 কোটি টাকা অনুদান পেয়েছিল। 2022-2023 অর্থবর্ষে সেই অঙ্ক ছিল 333 কোটি। 2023-2024 অর্থবর্ষে তৃণমূলের প্রায় 95% অনুদান এসেছিল নির্বাচনী বন্ডের মাধ্যমে। বিরোধীদের বরাবরের অভিযোগ, নির্বাচনী ময়দানে অসম লড়াই লড়তে হয় তাদের। কংগ্রেসের অভিযোগ, বিজেপির বিপুল অর্থবলের কাছে পরাজিত হতে হয় তাদের। কমিশনের দেওয়া তথ্যে এবার সেই অভিযোগই প্রতিষ্ঠিত। কলকাতা টিভি। এখন সময় একটি বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। পূর্ত দপ্তরের অধীনে থাকা জমি দখল অভিযোগের তীরে জমির মালিক আব্দুল্লাহ মণ্ডল। বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখছে পূর্ত ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর। বসিরহাট 1 নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের শ্বেতপুর গ্রামের ঘটনা। নয়াঞ্জলি ভরাট করে পূর্ত দফতরের জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ। বসিরহাট 1 নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের শ্বেতপুর গ্রামের ঘটনা। নয়াঞ্জলি ভরাট করায় বিপর্যস্ত হচ্ছে 5টি গ্রামের নিকাশি ব্যবস্থাও। যে জমি মালিক যে জমিটা কিনেছে, ইনি একটু আগে বললেন যে এই জমিটা কতদূর পিডব্লিউডি আমি জানতাম না, এবং আমি কিনেছি 48, পিডব্লিউডি ধরে 48, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। পিডব্লিউডি এখান থেকে 50 বছর আগে নিয়েছে, আর ইনি জমি কিনেছে 2 বছর আগে। সরকারি জমির পাশাপাশি ক্লাবের জমি দখলেরও অভিযোগ উঠেছে। মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। রাজ্যের উচ্চ আদালতের নির্দেশ, জমি মাপঝোঁক শুরু করে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর।
সরকারি জমি আমি নিচ্ছি না, কিন্তু এইবার আমার 48 শতক জমি, 48 শতক জমির মধ্যে 47 শতক জমি আমার। 47 শতক জমি যখন আমার আছে, আমার রেকর্ডে আছে, কাগজেও আছে 47 শতক জমি, কিন্তু 47 শতক জমি আমার রাস্তার কোল পর্যন্ত যাচ্ছে। পিডব্লিউডি এখন এসে বলছে যে 8 শতক জমি আপনার পিডব্লিউডি হয়ে গেছে, তখন আমার বিল্ডিং তৈরি করা হয়ে গিয়ে। যেরকম কিনেছেন আমরা 1 শতক কিনেছি, 48 শতক জায়গা, মোট এই 330 থেকে 48 শতক জায়গা, 47 শতক ওনার, 1 শতক ক্লাবের। উনি ক্লাবের জায়গাটা পুরোটা ঘিরে নিয়েছে, ক্লাবের 1 শতকের জায়গা পুরোটাই উনি জোরপূর্বক ঘিরে নিয়ে। জমি কেনার পর পূর্ত দফতর জমির নির্দিষ্ট অংশ নিয়ে দাবি জানাতে থাকেন। জমির রেকর্ডেও ছিল না পূর্ত দফতরের নাম। জমি দখল নিয়ে মুখ খুললেন জমির মালিক। নয়নজলি আমরা তো জানি না সেই সময়টা নয়নজলি আছে কিনা, কাগজে আমরা আমাদের রেকর্ডে পাইনি, কিন্তু যে সময়টা আমরা এই জমিটা 330 দাগের জমি, 48 শতক জমি, এই 48 শতক জমি কতটা পিডব্লিউ হয়েছে কিনা হয়েছে এটা আমরাও জানি না, কেননা পিডব্লিউ হলে রেকর্ড থেকে কেটে যায়, ম্যাপের থেকে কেটে যায়, কিন্তু আমরা রেকর্ড থেকে আমরা পাইনি। আমি রেকর্ডই সম্পত্তি 48 শতক থেকে 47 শতক আমি কিনেছি। শুধু একটি জমি নয়, যত অবৈধ নির্মাণ রয়েছে খতিয়ে দেখুক প্রশাসন। অভিযোগ প্রকাশ্যে আসতেই দাবি পঞ্চায়েত উপপ্রধানের। যেটা সিদ্ধান্ত হবে সেটা সবাইকে মাথা পেতে নিতে হবে। আমরা চাচ্ছি তদন্ত হোক, যে অন্যায় করবে সে সাজা পাবে। আমরা এটা মাপজুপ করে দেখলাম এটা হচ্ছে পিডব্লিউডির জায়গা কিনা, কারণ পিডব্লিউডি একটা অ্যাপ্লাই করেছিল যে বিএলআর সাহেবের আমিন দ্বারা এটা মেপে তাদের পিডব্লিউডি জায়গার সীমানাটা বের করে দিতে। আমরা মোটামুটি মেপে একটা ফাইনাল করে দিলাম এবং দাগও মেরে দিলাম। এরপরে আমরা রিপোর্ট দেবো, প্রশাসনিক ব্যবস্থা যায় না, তারপরে সেটা ব্যবস্থা না হবে। দখলদারির জেরে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন চাষিরা। ক্লাবের জমি ও পূর্ত দফতরের জমি দখলের অভিযোগ উঠছে জমি মালিকের বিরুদ্ধে। হাইকোর্ট নির্দেশ দিলে প্রয়োজনে বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হোক, জানাচ্ছে উভয় পক্ষই। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। সত্যি বিয়ে নাকি মিথ্যে বিয়ে? ক্লাসরুমের মধ্যে প্রথম বর্ষের ছাত্র সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল বিভাগীয় প্রধান শিক্ষিকার। ঘটনায় তাজ্জব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিয়ের ভাইরাল ভিডিও সমাজ মাধ্যমে ছড়ায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নদিয়ার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হরিণঘাটা ক্যাম্পাসে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। ক্লাসরুমে বসেছে বিয়ের আসর। প্রথম বর্ষের ছাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন বিভাগীয় প্রধান শিক্ষিকার সঙ্গে। এমনও কি সম্ভব? ঘটনার সাক্ষী গোটা ক্লাসরুম। চোখ কপালে উঠেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। সূত্রে খবর, শিক্ষিকার দাবির প্রজেক্টের জন্য সাইকোড্রামা শুট হচ্ছিল, আর তাতেই ছিল বিয়ের দৃশ্য। বিয়ের ভাইরাল ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায়। ঘটনাটি ঘটেছে রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে। ঘটনার পর থেকে বেপাত্তা শিক্ষিকা ও ছাত্র। কর্তৃপক্ষকে না জানিয়ে ঘটনাটি ঘটেছে বলে দায় সেরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা একটু হতচকিত হয়ে গেছি, কারণ আমার এতদিনের চাকরির অভিজ্ঞতা আমি কোনোদিনও দেখিনি এরকম। একটু হতচকিত হয়ে গেছি স্বাভাবিকভাবেই। এটা নাকি ওদের একটা, এই যেহেতু ডিপার্টমেন্টে অ্যাপ্লাইড সাইকোলজি, এটা নাকি একটা অ্যাপ্লাইড সাইকোলজি লেখাপড়ার একটা অঙ্গ, মানে একটা সাইকোলজিক্যাল টেস্টিং বা ওই ধরনের কিছু আর কি, মানে সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিজ আর কি। শুধু বিয়ের ছবি বা ভিডিও ভাইরালেই থেমে থাকেনি ঘটনা, জল গড়িয়েছে আরও দূর। সূত্রের খবর, উপাচার্যকে না জানিয়েই বিশ্ববিদ্যালয়ের প্যাডে শিক্ষিকা লিখেছেন তারা দুজনের স্বামী স্ত্রী। প্যাডে সই রয়েছে পড়ুয়া এবং সাক্ষীদের। এখানে ফের প্রশ্ন উঠছে। ঘটনার সামনে আসতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে। অলরেডি ম্যারিড, কি একটা যথেষ্ট অস্পিশিয়াস জিনিস, ওটা কি এরম ভাবে ছেলে খেলা করে হয় না। একটা ড্রামার ক্লিপ, ফ্রেশার্স পার্টিতে অনেক নাচ গান ড্রামা সবই হয়েছিল, এবং শুধু ড্রামার ক্লিপটাকে কেউ একজন ভাইরাল করেছে। তা সাদা কাগজে এটা আমি লিখলাম, কত আমরা ভাবিনি কি হচ্ছে উপরে অফিসিয়াল বা কি। একটা তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটিতে সব মহিলারাই রয়েছেন, দিদিমণিরা রয়েছেন, আমাদের লয়ের একজন আধিকারিক রয়েছেন, সবাই মহিলা, তারা দেখবেন বিষয়। গল্প হলেও সত্যি, নাটকে সত্যি বিয়ের রূপ দিতে মিথ্যে বিয়ে বদলে গেল সত্যি বিয়েতে। ক্লাসরুমে প্রকাশ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পড়ুয়া শিক্ষিকা। উঠেছে একাধিক প্রশ্ন। বিয়ে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। তদন্ত শেষ হলেই মিলবে সঠিক উত্তর, দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। সুবল মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি।
গুড মর্নিং কলকাতা এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।